যেন চেক পয়েন্ট কোশ্চেনের কোনগুলো ছিল আরিফিন? ভাইয়া 8A.1 আর 2 কমপ্লিট হয়ে গেছে, 8A.3 টা বাকি ছিল। 8A.1 আর 2 কমপ্লিট, যে এটা কমপ্লিট করছি না, এখানে তিনটাই করছি। 8A.3 টা বাকি, এছাড়া আর কিছু না। আচ্ছা 8A.3 এই যে ইন্টারনাল এনার্জির যেটা। ইন্টারনাল এনার্জি। ওকে, সো তাহলে ইন্টারনাল এনার্জির এটা আমরা সলভ করব ফার্স্টে। ওকে, এন্ড আমি যে জিনিসটা দেখলাম যে ডেরাইভেশনের জন্য তোমাদের এটা ডেরাইভেশন এটা দেখার জন্য যে PV nRT আর PV nKT, ওই nKT এর ওইটা ডেরাইভেশনের জন্য তোমাদের একটা মোমেন্টামের একটা ডেরাইভেশন জানতে হয়, আর ওইটা জানলে পরে এটা অনেক ইজিলি আর কি গ্রাস্প করা যায় যে অ্যাকচুয়ালি আমি কোনটা নিয়ে কথা বলতেছি। সো তাহলে ওই জিনিসটা আমরা ওইটা করার পরে দেন দেখবো। ওকে, সো ডেরাইভেশনের ওই জিনিসটা এখন আমরা খালি রাখবো, ওইটা আমরা পরে খোলার পর সামনাসামনি ডেরিভেশন দুইটা দেখাবো। ওকে, সো এখন আমরা আজকে ফার্স্ট ভাইয়া তোমার মেসেঞ্জারে একটা প্রবলেম পাঠাইছিলাম। আচ্ছা ঠিক আছে, ওটা চেক করবো না। আমার আজকে সারা দিন ক্লাস ছিল বুঝছো, আমার ভার্সিটির মাস্টার্স এর অনলাইন ক্লাস শুরু হয়ে গেছে, তো এখন আমার সকালবেলা নিজে ক্লাস করলাম, বিকাল থেকে এখন নিজে ক্লাস নিতেছি, এরকম টাইম পাই নাই। আচ্ছা ঠিক আছে, ওকে, সো এখন এখানের মধ্যে কাজটা কি, লেটস সি। ইন্টারনাল এনার্জি চ্যাপ্টারের চেক পয়েন্ট কোশ্চেন গুলো তোমাদের হোমওয়ার্ক ছিল। ওয়ামা তো আমাকে পাঠাইছো, আমি পাইছি, আরিফিনা তো পাঠাইছো না? জি ভাইয়া। হোমওয়ার্ক করো না? 2 নম্বরে ম্যাথসটা 2 নম্বরে আমারও প্রবলেম। এস্টিমেট দ্য আরএমএস স্পিড অফ মলিকিউলস ইন দিস রুম, এটা হলো তোমার ম্যাস কত ধরবে এটা নাকি? হ্যাঁ, ম্যাস এখানের মধ্যে তুমি কি তোমার মোস্ট অ্যাবান্ডেন্ট গ্যাস একটা ধরবা এখানের মধ্যে? নাইট্রোজেনেরটা? হ্যাঁ, যে তোমার অ্যাটমসফিয়ারের মধ্যে মোস্ট অ্যাবান্ডেন্ট গ্যাস কি? নাইট্রোজেন, সো তাহলে ওইটা ধরবা। নাইট্রোজেন, হ্যাঁ। ঠিক আছে, ওকে, সো লেটস সি তারা এখানের মধ্যে কোশ্চেনের মধ্যে কি কি চাইছে। ওকে, সো ফার্স্ট অফ অল কোশ্চেন নাম্বার 1 এ কি বলতেছে, এ নাম্বারে what is the RMS speed of 4 hydrogen molecules with speeds 890, 755, 902 and 866? এটা নিয়ে আই হোপ কারো কোনো কনফিউশন নাই। এটা আমরা কি করব, আরএমএস স্পিডের জন্য ফার্স্টে 890 এর স্কয়ার করব, 755 এর স্কয়ার করব, 902 এর স্কয়ার করব, 866 এর স্কয়ার করব। এই সবগুলো স্কয়ার করা ভ্যালুগুলোকে প্রথমে অ্যাড করব, দেন ডিভাইডেড বাই কত করব, 4, দেন এটা এভারেজ হইলো। তো এভারেজ হয়ে গেল, 4 দিয়ে ডিভাইড করাতে এভারেজ হয়ে গেল। এখন আমরা এটাকে কি করব, রুট ওভার করব, দেন আমাদের যে ভ্যালুটা আসবে দ্যাট উইল বি দা আরএমএস স্পিড অফ দা মলিকিউলস। ওকে, সো এটা নিয়ে আই হোপ কারো কোনো কনফিউশন নাই। আরাফ বুঝছো না এটা? জি স্যার। এটা একদম ইজি জিনিস, এটা আমরা পারি, এটা ব্যাপার না। এরপরে বি নাম্বার এখানের মধ্যে কি বলতেছে দেখো, বি নাম্বারের জন্য এট হোয়াট টেম্পারেচার উড দিস হাইড্রোজেন মলিকিউলস বি, যে তাদের টেম্পারেচারের ভ্যালুটা কত হইতে পারে। সো এখন আমরা এখানে কি দেখছিলাম, এই যে এই ফর্মুলাটা দেখছিলাম না, যে হাফ ইনটু মাস ইনটু আরএমএস ভেলোসিটি স্কয়ার ইজ ইকুয়াল টু 3/2 কেটি। সো তাহলে এখানে থেকে টেম্পারেচারটাকে সাবজেক্ট করে টেম্পারেচারের ভ্যালু বের করতে পারবো না ওয়ামা? জি ভাইয়া। তো তাহলে এখানের মধ্যে টেম্পারেচার ভ্যালুটা কত আসছে তোমাদের? আমার 29 কেলভিন। আচ্ছা, আমার 28.6 আসছিল, পরে 29 কেলভিন। 28.6 কেলভিন। আমার 29.46 কেলভিন আসছিল। আমারও 29.46। ওকে, লেটস সি আমরা অ্যানসারটা দেখি কি লেখা। অ্যানসার মিলাইছো? জি ভাইয়া মিলাইছি। কত আসে? 29 কেলভিন। ওকে, জি ভাইয়া। যে আমরা ওখানে টু সিগনিফিকেন্ট ফিগারে যদি রাউন্ড আপ করি সো তাহলে পরে কত আসে? 29 কেলভিন আসে। সো এখন এখানের মধ্যে দেখো, আমার তো 0.5 আসে। 29.5 নাকি 29 পয়েন্ট সামথিং, ওটাকে রাউন্ড আপ করলে 0.5 এ যায়? না স্যার 29.5 ই আসে। একদম এক্স্যাক্টলি 29.5 সিগনিফিকেন্ট নিছিলাম। আরে আরাফ, তোমার ক্যালকুলেটরের ভ্যালুটা কত আসে ওটা বলো তো? সেটা তো আগে করছিলাম, এখন
আগে করছিলা এখন এটা ইয়ে নাই। তো এখানের মধ্যে আর কি 29 পয়েন্ট সামথিং আসবে, সো টু সিগনিফিকেন্ট ফিগারে রাউন্ড আপ করলে পরে 29 এ লেখা যায় আর কি, বুঝছো? জি স্যার। এরকম আসবে আর কি। দেন 2 নাম্বারের জন্য দেখো বলে দিছে যে স্টুডেন্টস ওন অ্যানসার্স, ফর এক্সাম্পল 20 ডিগ্রি সেলসিয়াস অ্যাজিউম অল মলিকিউলস আর ডাইনাইট্রোজেন। ডাইনাইট্রোজেন মানে কি, যে নাইট্রোজেনের মলিকিউল, যে N2 আর কি। ওকে, আরএফিন ওর ক্যামেরা অন করে ক্যালকুলেটর দেখাইতেছে। আচ্ছা, তো তাহলে এটাকে ভ্যালুটা তো এখানের মধ্যে ডাইনাইট্রোজেন অ্যাজিউম করে যেটা আসবে ওটা আমরা লিখবো আর কি। ওকে, যে টেম্পারেচার আমরা জানি, সো তাহলে উই উইল ডিটারমাইন দা আরএমএস স্পিড। সো আরএমএস স্পিডের ভ্যালুটা এরকম 509 মিটার পার সেকেন্ড আসবে যদি 20 ডিগ্রি সেলসিয়াস ধরো রুম টেম্পারেচার। কিন্তু আমাদের বাংলাদেশে তো রুম টেম্পারেচার 20 ডিগ্রি সেলসিয়াস থাকে না, আরো বেশি থাকে আর কি। ঠিক আছে, সো তাহলে এটা গেল আমাদের কাজ। দেন আমরা দেখি আর কি বলছে। কোশ্চেন নাম্বার 3 তে চলে যাই। কোশ্চেন নাম্বার 1 আর 2 তো গেল। ওকে, নাও ফর কোশ্চেন নাম্বার 3 কি বলতেছে, what would be represented by the area underneath the Maxwell-Boltzmann curve? যে Maxwell-Boltzmann এর গ্রাফের area under the graph কি দিবে? এটা তো সুমিতের সাথে অনেক বড় ডিসকাশন হয়েছিল না? সো Maxwell-Boltzmann গ্রাফের area under the graph কি দিবে? টোটাল কাইনেটিক এনার্জি অফ মলিকিউলস ইন দা স্যাম্পল, যে টোটাল এনার্জি দিবে। ওকে, তো যেটা আমরা বলছিলাম যে the area under Maxwell-Boltzmann distribution curve will give us total energy of the molecules, টোটাল কি এনার্জি, কাইনেটিক এনার্জি। ওকে, সো তাহলে এই ব্যাপারটা আমাদের মাথায় রাখা লাগবে যে ওয়াই অ্যাক্সিস এ কি ছিল, ওয়াই অ্যাক্সিস এ ছিল নাম্বার অফ মলিকিউলস। ওকে, ওয়াই অ্যাক্সিস এ ছিল নাম্বার অফ মলিকিউলস, আর এক্স অ্যাক্সিস এ কি ছিল, এক্স অ্যাক্সিস এ ছিল আমাদের এনার্জি, তাই না? সো তাহলে নাম্বার অফ মলিকিউলস ইনটু এনার্জি, নাম্বার অফ মলিকিউল ইনটু এনার্জি, নাম্বার অফ মলিকিউল ইনটু এনার্জি করলে কি পাবো আমরা, টোটাল এনার্জি। ওকে, যে ব্যাপারটা হলো এরকম যে নাম্বার অফ মলিকুল আর এনার্জি গ্রাফের মানেটা কি, নাম্বার অফ মলিকুল আর এনার্জি গ্রাফের মানেটা হলো যে দুইটা মলিকুলের এনার্জি আছে 4 জুল, 5টা মলিকুলের এনার্জি আছে 10 জুল, 15টা মলিকুলের এনার্জি আছে 2 জুল। তো তাহলে সবগুলা যে এনার্জি ইনটু ওই এনার্জি কয়টা পার্টিকুলার আছে, এনার্জি ইনটু ওই এনার্জিটা কয়টা পার্টিকুলার আছে। সো তাহলে সবগুলো এরকম সাম আপ করলে পরে এরিয়া আন্ডার দ্য গ্রাফ মানে কি, পুরোটা সাম করতেছি না। সো তাহলে ওভারঅল আমরা কি পাবো, তাহলে ফাইনালি টোটাল এনার্জি অফ দা পার্টিকেলস। এটা কি এনার্জি, কাইনেটিক এনার্জি। বুঝা গেছে? সো তাহলে এখান থেকে আমরা মেইনলি এটা বলতেছি কি, টোটাল কাইনেটিক এনার্জি অফ মলিকিউলস ইন দা স্যাম্পল। ফারহান বুঝছো কি বললাম? ফারহান কে জয়েন করে পাবজি খেলতে গেছো? না ভাইয়া, আসি তো। বুঝতে পারছো? হ্যাঁ ভাইয়া। ওকে, সো এরপরে এখানের মধ্যে দেখো 4 নম্বরে কি বলতেছে, কপি এন্ড স্কেচ copy and sketch a graph of Maxwell-Boltzmann distribution labeling the x axis as speed। যে x axis টাকে এনার্জি না লিখে কিসে লিখতে বলছে, স্পিড লিখতে বলছে। সো তাহলে x axis আমরা স্পিড লিখলাম, সমস্যা নাই, ওটা আমরা ওরকম শেপের কার্ভ এঁকে y axis এ নাম্বার অফ মলিকিউলস আর x axis এ কি দিব, এনার্জির জায়গায় লিখবো স্পিড। ওকে, দেন কি বলতেছে দেখো এ নাম্বারে, mark a vertical line on your graph to show the energy corresponding to the most probable speed of the molecules as c naught। যে আমরা এখানের মধ্যে কাজটা কি করব, বেসিক্যালি যে এরকম একটা কার্ভ আঁকলাম, দেন এটাকে আমরা এরকম মার্ক করব কি c naught। ওকে, যে ম্যাক্সিমাম নাম্বার অফ মলিকিউলের যে স্পিড আছে ওটাকে আমরা কি বলবো, c naught। ওকে, দেন বলতেছে বি নাম্বারে, from Maxwell-Boltzmann statistics, Maxwell-Boltzmann statistics থেকে কি করব, from Maxwell-Boltzmann statistics the most probable mean speed is RMS speed। okay, and the RMS speed are in the ratio of what, 1:1.13:1.23। কত, 1:1.13:1.23। সো তাহলে এটা হলো মোস্ট প্রবাবল স্পিড, এইটা হলো মিন স্পিড, আর এটা হলো আরএমএস স্পিড। তো মোস্ট প্রবাবল স্পিড হলো 1, মোস্ট প্রবাবল স্পিড হলো এইটা, এই যে ভার্টিক্যাল লাইনটা যে আঁকছিলাম এইটা। মিন স্পিডটা মোস্ট প্রবাবল স্পিড থেকে একটু বেশি, সো তাহলে মিন স্পিডটা থাকবে এইখানে। সো তাহলে দিস উইল বি এভারেজ স্পিড, আর আরএমএস আর এখানের মধ্যে কি
আরএমএস স্পিডটা কত 1.23 রেশিওর মধ্যে তার ভ্যালু কত 1.23 সো তাহলে এখানের মধ্যে এটা হবে এটা স্কয়ার করে এরপরে রুট ওকে সো তাহলে ওভারঅল আমরা দেখি যে তারা গ্রাফের মধ্যে ভার্টিক্যাল লাইনগুলি কিভাবে করে শো করছে ওকে এই যে এখানের মধ্যে দেখো this is the most probable speed, this is the average one, and this is the RMS speed. দেখতে পাইছো সবাই? জি ভাইয়া। ওকে সো তাহলে এটা নিয়ে তো কোনো কনফিউশন থাকার কথা না আছে? কিন্তু স্যার তাহলে তো আরএমএস স্পিডটা আমাদের ভুল না, কারণ এটা তো আরএমএস স্পিড আমরা ইউজ করি মোস্ট প্রবাবল স্পিডের জন্য। মোস্ট প্রবাবল স্পিডের জন্য ইউজ করি না, আরএমএস টা ইউজ করি যে অ্যাকচুয়াল এভারেজ। হ্যাঁ, আরএমএস টা আমাদের সবচেয়ে ভালো এভারেজ ভ্যালু দেয়। আরএমএস তো একটা মিন ভ্যালু, আরএমএস একটা মিন না, রুট মিন স্কয়ার স্পিড। সো আমরা সবগুলো এরকম এভারেজের মেথডটা নিয়ে যে আমাদের এভারেজের মেথড গুলি কি, একটা তো হলো মিন, একটা হলো মিডিয়ান, আর একটা হলো মোড, এরকম আমাদের কয়টা এভারেজ নেওয়ার প্রসিডিওর আছে না? জি স্যার। তো এখন এখানের মধ্যে আমরা কাজটা কি করছি, এখানের মধ্যে আমরা কাজটা করতেছি যে আরএমএস স্পিড এর ওখানের মধ্যে এটা তোমরা যখন নাকি আরো এরকম ইন্টিগ্রেশনে কয়টা জিনিস দেখবা তো ওখানের মধ্যে থেকে তোমাদের আরো ক্লিয়ার হবে যে কেন আমাদের আরএমএস স্পিডটা সবচেয়ে মোস্ট অ্যাকুরেট স্পিড দেয়, বা আরএমএস আমাদের এখানে স্পিড বলো, ভোল্টেজ, যে তোমাদের অল্টারনেটিং কারেন্টের ওখানের মধ্যে বলতেছিলাম না যে ভোল্টেজ, ওখানের মধ্যে কাজটা কি, আজকে এখানের মধ্যে তোমার ভোল্টেজের কাজটা কি ছিল বলতেছিলাম যে বাসা বাড়িতে তোমাদের ভোল্টেজের সাপ্লাই আসে কত 240 ভোল্ট বা 230 ভোল্ট, যে ভোল্টেজের এই রিডিং আসুক, কিন্তু অ্যাকচুয়ালি ভোল্টেজের ভ্যালুটা কত 350 ভোল্ট। অ্যাকচুয়ালি 350 ভোল্ট প্লাস মাইনাস থেকে আমাদের ফ্লাকচুয়েট করে ভোল্টেজের ভ্যালুটা, কিন্তু আমরা ভোল্টেজের ভ্যালুটা দেখি কত আর লিখি কত, বলি যে 240। সো তাহলে 240 ভোল্টেজের ভ্যালুটা অ্যাকচুয়ালি কি আরএমএস ভোল্টেজ। সো ওইসব জিনিস অ্যাকচুয়ালি আমাদের সিলেবাসে নাই, দেখো ওগুলো আমরা ডিসকাস করি নাই। হ্যাঁ, কিন্তু যখন নাকি তুমি মনে করো প্রাইভেট ইউনিভার্সিটির জন্য পরীক্ষা দিতে যাবা বাংলা মিডিয়ামের সিলেবাস পড়তে সময়, তখন আবার এটা পাবা। হ্যাঁ, তো এটা ছিল ব্যাপার। ওকে, সো তাহলে দিস ওয়ার দ্য কোয়েশ্চেনস অন ইন্টারনাল এনার্জি। ওকে, সো ইন্টারনাল এনার্জি রিলেটেড কোশ্চেন গুলো ফার্স্টে দেখলাম। দেন আইডিয়াল গ্যাস বিহেভিয়ারের মধ্যে, আইডিয়াল গ্যাস বিহেভিয়ারের এই চ্যাপ্টারটা আমরা শেষ করছিলাম। জাস্ট এখানের মধ্যে কি এই এভারেজ, সরি, এখানের মধ্যে আমাদের এই যে এভারেজ কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু 3/2 কেটি। সো তাহলে এখানের মধ্যে এই জিনিসটা আমাদের জানা থাকলো। তোমাদের যে কাজটা করতে হবে, তোমাদের এই চেক পয়েন্ট কোশ্চেন গুলা তোমরা নিজেরা ফার্স্টে আবার সলভ করবা। ওকে, দেন ওগুলা নিয়ে আমরা ডিসকাস করব পরে। এখন আমরা আজকে নিউক্লিয়ার ফিজিক্স এর যে চ্যাপ্টারটা, এই যে এখানে আমাদের ইয়ে শেষ, থার্মাল ফিজিক্স শেষ আর কি, থার্মোডাইনামিক শেষ। দেন এখন আমরা রেডিও অ্যাক্টিভিটি, যে নিউক্লিয়ার ডিকে যেটা, ওকে, আমরা নিউক্লিয়ার ডিকে এই চ্যাপ্টারটা শুরু করে দিব আজকে। তো এখন এই নিউক্লিয়ার ডিকের এই চ্যাপ্টার শুরু করার আগে, এগুলা তো তোমরা ও লেভেলসে পড়ে আসছো অনেকগুলা জিনিস, তাই না? ও লেভেলসে তোমরা নিউক্লিয়ার ডিকের অনেকগুলা জিনিসই করে আসছো। আমরা এখানের মধ্যে নতুন কয়টা ফর্মুলা আরো শিখবো, আমাদের অনেক ইম্পর্টেন্ট কয়টা এরকম ফর্মুলা টর্মুলা আসবে, এগুলা ব্যাপার আছে। কিন্তু ফার্স্টে মনে করো যে আমি এমন একটা কাজ করলাম, দেখি তোমাদেরকে কয়টা কোশ্চেন জিজ্ঞাসা করে যে তোমাদের ও লেভেলস এর ব্যাপারগুলো মনে আছে নাকি। আজকে আমরা মেইনলি ও লেভেলস এর ওই রিভিউটা করব। দেন নেক্সট ক্লাসে আমরা একদম ডিটেইলে যাব, প্রত্যেকটা জিনিসের এ লেভেলস এর যেগুলা জিনিস আরো ডেপথে জানতে হবে ওইসব জিনিস নিয়ে আমরা এক্সপ্লেইন করব। ওকে, তো এখন এই অ্যানসারটা দিবা হলো ফারহান। ওকে, অ্যানসারটা ফারহান দিবা যে আমরা রেডিও অ্যাক্টিভিটি, মনে করো কোন একটা রেডিও অ্যাক্টিভ ম্যাটেরিয়ালের অ্যাক্টিভিটি কি দিয়ে বের করি, মেজারিং ইনস্ট্রুমেন্টের নামটা কি মনে আছে? গিগার-মুলার টিউব। গিগার-মুলার টিউব, এক্সিলেন্ট, ভেরি গুড। সো এখন গিগার-মুলার টিউব দিয়ে আমরা কি করি, অ্যাক্টিভিটি মেজার করি, ভালো কথা। সো এখন এক সময় তুমি কি করলা, তুমি কোন রেডিও অ্যাক্টিভ সোর্স, হ্যাঁ, তুমি কোন রেডিও অ্যাক্টিভ সোর্স নিয়ে আসলা না গিগার-মুলার টিউবের মাইকা উইন্ডো থাকে না একটা, তো ওই গিগার-মুলার টিউবের ওই মাইকা উইন্ডোর কাছে তুমি কোনো রেডিওঅ্যাক্টিভ সোর্স রাখলা না, কাছে দাঁড়াও কোনো রেডিওঅ্যাক্টিভ সোর্স নাই, কিন্তু স্টিল ওখানের মধ্যে আমাদের রিডিং একটা কন্টিনিউয়াস একটা রিডিং, একটু একটু ফ্লাকচুয়েট করতেছে। ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন ব্যাকগ্রাউন্ড নাকি একটা রেডিয়েশন, টার্ম আছে ওইটা। হ্যাঁ ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন, আরাম তো আজকে ফুল ফর্মে। ভাই রেডিও অ্যাক্টিভিটি আমার ভালো লাগে, সেজন্য এইসব মুখস্থ আছে।
ভেরি গুড। তো এখন এখানের মধ্যে কাজটা কি, ব্যাকগ্রাউন্ড রেডিয়েশনের ব্যাপারটা কি ছিল, যে যখন কোনো সোর্স নাই বাট স্টিল আমরা কোন একটা রিডিং পাই, হোয়াট ইজ দ্য রিজন? দ্য রিজন ইজ দ্যাট আমাদের Background radiation. ব্যাকগ্রাউন্ড রেডিয়েশনের থেকে আমাদের এই রিডিংটা আসে। এখন ব্যাকগ্রাউন্ড রেডিয়েশনের সোর্স কারা কারা, ওয়ামা বলতে পারবা ব্যাকগ্রাউন্ড রেডিয়েশনের সোর্স কোনগুলা? ওয়ামা ওয়ামা কি আছো? হ্যাঁ ভাইয়া, দাঁড়াও একটা সেকেন্ড। ওকে, কি গুগল সার্চ করতেছো? না, গুগল সার্চ করে তো জীবনে পাবো না। কেন, এটা লিখবা যে সোর্সেস অফ ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন, তাইলে তো কত কিছু চলে আসে। ওই যে ফুড ড্রিঙ্ক যেগুলো ডিকম্পোজ হচ্ছে, ফসিল ফুয়েলস ওগুলো। একটু জানি। ফসিল ফুয়েলের ওখানের মধ্যে অ্যাকচুয়ালি এত বেশি না আছে, ওখানের মধ্যে কার্বন আছে, তো কার্বনের জন্য ওখানে থেকে আসবে। হ্যাঁ, কার্বন যেটা ফুড, তারপর ফুড ডিকম্পোজ হচ্ছে ওগুলো আছে না। ইয়েস, দেন আমাদের যে নিউক্লিয়ার ওয়ারের সময় যে ইউএসএ জাপানকে অনেক ভালোবাসে না, তো ইউএসএ জাপানকে হ্যাঁ, অনেক ভালোবেসে খালি যে জাপানকে না, চায়নাকেও ভালোবাসে। হিরোশিমা আর নাগাসাকিতে দুইটা আশীর্বাদ ফেলে গেছিল ওয়ার্ল্ড ওয়ার 2 এর সময়। তো তাহলে ওখানে কি করতেছে, ওখানে কি ওটা অ্যাটম বোম তারা যে রিলিজ করছে, অ্যাটম বোম অ্যাকচুয়ালি কি করে, আমরা নিউক্লিয়ার পাওয়ার স্টেশন যে পড়ছিলাম, নিউক্লিয়ার পাওয়ার স্টেশনের কাজ করার প্রসিডিওরটা কি, যে আমাদের কন্ট্রোলড একটা ফিশন রিঅ্যাকশন হয়। ওকে, একটা কন্ট্রোলড একটা ফিশন রিঅ্যাকশন হয়। তো ওখানের মধ্যে সুন্দর মতো আমরা কন্ট্রোল রড দিয়ে যখন ইচ্ছা রিঅ্যাকশনের রেট বাড়াইতে বা কমাইতে পারি। ওকে, কিন্তু যখন নাকি অ্যাটম বোমের মধ্যে ইউজ করা হয়, অ্যাটম বোমের কাজটা কি করে, আনকন্ট্রোলড একটা রিঅ্যাকশন হয়। সো তাহলে ওখানের মধ্যে আমাদের হিট এনার্জি এত রেটে বেড়ে যায় যে ওখানের মধ্যে ওই জিনিসটার কন্ট্রোল করা যায় না, এন্ড ওখানের মধ্যে রেডিয়েশনটা একদম সব জায়গায় ছড়ায় যায়। এখন এখানে রেডিও অ্যাক্টিভিটির তো আমাদের অনেক হার্মফুল অনেকগুলো ইফেক্ট আছে। হার্মফুল ইফেক্ট কি, রেডিও অ্যাক্টিভিটির জন্য আমাদের আয়োনাইজিং রেডিয়েশন রিলিজ হয়, যে আলফা বেটা গামা এইসব জিনিস যে রিলিজ হয়, এগুলা কি আয়োনাইজিং রেডিয়েশন। ওকে, এখন আয়োনাইজিং রেডিয়েশনের এখানের মধ্যে কাজটা কি, যে আয়োনাইজিং রেডিয়েশন কি করে, আয়োনাইজিং রেডিয়েশনের নামের থেকে বোঝা যাইতেছে যে আয়োনাইজিং রেডিয়েশন নিউট্রাল পার্টিকেলদেরকে আর নিউট্রাল ম্যাটেরিয়ালদেরকে আয়োনাইজ করে। ওকে, তো আয়োনাইজ করলে পরে তখন কাজটা কি হয়, যে আমাদের বডি টিস্যু গুলা যেগুলো আছে আর আমাদের বডি সেল যেগুলো আছে, এগুলোর মধ্যে মিউটেশন কজ করায়। এখন মিউটেশন হলে পরে কি হবে, মিউটেশন হলে পরে সেলের অ্যাবনরমাল গ্রোথ হয়, এসবের আজিরা কাহিনী, এসব বায়োলজি আমি বুঝি না। হ্যাঁ, তো এখানের মধ্যে বলে যে ক্যান্সার হয় আর কি। তো এরকম রেডিওঅ্যাক্টিভ রেডিয়েশনের জন্য কি হয়, এরকম ক্যান্সার কজ করাতে পারে। সো তাহলে দিস ইজ আ ভেরি ব্যাড ইফেক্ট, যে জিনিসটা আমাদের অ্যাভয়েড করতে চাবো আমরা অলওয়েজ। ওকে, যে যেই একটা রোগের কোনো কিওর নাই, তো তাহলে পরে ওইটা হইলে পরে তো আমাদের জন্য সমস্যা। কিওর নাই এমন না, এখানের মধ্যে কিওর আছেও বলা যায়, কি গামা রেডিয়েশন ক্যান বোথ কজ এন্ড কিওর ক্যান্সার। সো তাহলে ওইরকম আমাদের গামা রেডিয়েশনের ইউজের ব্যাপারে ওগুলো আমাদের জানতে হবে। ওকে, তো এখন এখানের মধ্যে দেখো যে নিউক্লিয়ার রেডিয়েশন এই চ্যাপ্টারের মধ্যে আমাদের জানার জিনিসগুলো কি, ডেসক্রাইব হোয়াট ইজ মেন্ট বাই ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন এন্ড এক্সপ্লেইন হাউ টু টেক অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকাউন্ট অফ ইট, যে ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন কই থেকে আসছে এন্ড কিভাবে করে এটার আমরা কনসিডারেশনে নিব, কোনটা কোন জায়গা থেকে আসলো বা না আসলো এইসব। ওকে, সো ফার্স্ট এখানের মধ্যে দেখি ব্যাকগ্রাউন্ড রেডিয়েশনের কথা কি বলছে। ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন, হিউম্যান বিইংস ক্যান সার্ভাইভ স্মল ডোজেস অফ নিউক্লিয়ার রেডিয়েশন, যে অল্প অ্যামাউন্টের রেডিওঅ্যাক্টিভিটি আমাদের বডিতে এন্টার করলে পরে তখন আমাদের এত যায় আসবে না, কিন্তু কন্টিনিউয়াস এক্সপোজারে যদি থাকে তো তাহলে পরে উই উইল বি এট আ হাই রিস্ক, যে আমাদের বডির বাজে কোন একটা চেঞ্জ আসতে পারে। ওকে, this has been important in our evolution as the natural environment has low levels of radiation from natural sources. Sorry, as natural environment has low levels of radiation from natural sources. This is called background radiation. কেমন জিনিস, the level varies from place to place around the world, যে কত জায়গায় background radiation এর ভ্যালু বেশি, কত জায়গায় background radiation এর ভ্যালু কম। কিন্তু for example কি বলতেছে, for example in UK it averages to less than 1 radioactive particle every 2 seconds in any given time or place. If we measure background radiation using a Giger-Muller tube, the GM tube, এটা আমরা শর্টে বলি, the number of counts per second usually ranges from 0.2 to 0.5 depending on the exact location. Radiation levels are often reported in counts per second, যে
কয়টা কাউন্ট আসতেছে আমাদের গিগার মুলার টিউবে, ওরকম একটা ক্লিক সাউন্ড করে, তো ওখানের মধ্যে কাউন্টার লাগানো থাকে, তো কাউন্টস পার সেকেন্ডে ওরকম আমাদের দেওয়া থাকে। এন্ড এটাকে আমরা কি বলি, পার সেকেন্ডে যতগুলি ডিকে করে ওটাকে আমরা কি বলি, তত বেকুয়ারেল। ওকে, এখন এই বেকুয়ারেল নামটা কার রেসপেক্টে আমরা রাখছি, হেনরি বেকুয়ারেল এর নামে আমরা রাখছি, যে হেনরি বেকুয়ারেল যে নাকি রেডিও অ্যাক্টিভিটি ডিসকভার করছিল, যে হেনরি বেকুয়ারেল ওয়াজ দ্য ফ্রেঞ্চ ফিজিসিস্ট হু ডিসকভার্ড স্পন্টেনিয়াস রেডিয়েশন ইন 1896। ওকে, সো তাহলে এই জিনিসটা এখন এখানের মধ্যে দেখাইতেছে, দেখো এই যে ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন, লাল জায়গাগুলোতে কি অনেক বেশি রেডিয়েশন, গ্রিন জায়গাগুলিতে অনেক কম, বাকি এরকম ইন্টারমিডিয়েট গুলো কালার কোড দিয়ে এমন এমন দেখানো আছে। দেন এখানের মধ্যে একটা পাই ডায়াগ্রামের মধ্যে সুন্দর মতো দেখানো আছে কোন টাইপ অফ সোর্স থেকে কতটুকু কন্ট্রিবিউশন আসে, ব্যাকগ্রাউন্ড রেডিয়েশনের জন্য কতটুকু কন্ট্রিবিউশন কোন সোর্স থেকে আসে এই জিনিসটা দেখানো। 50% অফ দা সোর্স হিসেবে কে কাজ করে, রেডন গ্যাস। রেডন গ্যাস অ্যাকচুয়ালি কিভাবে ফর্ম করে, এখানে ইগনিয়াস রক, হ্যাঁ ইগনিয়াস রক অ্যাকচুয়ালি মোস্টলি ইগনিয়াস রক আর মেটামরফিক রকের মধ্যে কি থাকে, ইউরেনিয়াম থাকে, হ্যাঁ ইউরেনিয়াম থাকে। তো এখন ইউরেনিয়াম কি করে, ইউরেনিয়াম আলফা ডিকে করে। কোন এলিমেন্ট আলফা ডিকে করবে, কোন এলিমেন্ট বেটা ডিকে করবে, কোন এলিমেন্ট বেটা প্লাস ডিকে করবে, বেটা প্লাস ডিকে বলতে একটা জিনিস আছে, এটা তোমরা পাবা এ লেভেলসে উঠছো, এখন এই জিনিসটা পাবা তোমরা। ও লেভেলসে থাকতে সময় শুধু বেটা মাইনাসে পড়ে আসছো। বেটা রেডিয়েশন বলতে কি পড়ছো, শুধু বেটা রেডিয়েশন বলতে পড়ছো শুধু যে ইলেকট্রন, কিন্তু অ্যাকচুয়ালি বেটা প্লাসও হয় বেটা মাইনাসও হয়। যে বেটা প্লাস হলো পজিট্রন আর বেটা মাইনাস হলো ইলেকট্রন। কারণ পজিট্রন হলো ইলেকট্রনের অ্যান্টি পার্টিকেল, তাই না? তো এখন অ্যান্টি পার্টিকেল আর পার্টিকেলের মধ্যে আমরা সেপারেশন বা ডিফারেন্সটা কিভাবে করে করি, অ্যান্টি পার্টিকেল আর পার্টিকেলের মধ্যে আমরা সেপারেশনটা এইভাবে করে করি যে তাদের কি থাকবে, অ্যাটলিস্ট একটা কোয়ান্টাম নাম্বার তো তাদের ডিফারেন্ট থাকতে হবে, তাই না? যে তাদের এখানে কোয়ান্টাম নাম্বার দিয়ে তারা ফার্স্টে তাদের পজিশন গুলাকে সিগনিফাই করে, যে ইলেকট্রন গুলা বা যে কোনো একটা জিনিস তার পজিশনটা সিগনিফাই করে। এন্ড আমাদের এই যে ভ্যালু গুলি থাকে, যে চার্জের ভ্যালু, স্পিন ডিরেকশন, ম্যাস, ঠিক আছে, তো এগুলা প্রত্যেকটা জিনিস মিলায় তার কি থাকে, একটা পার্টিকেলের নিজের একটা আইডেন্টিটি থাকে। ওকে, তার নিজস্ব একটা আইডেন্টিটি থাকে। সো এখন এখানের মধ্যে আমাদের পার্টিকেল আর অ্যান্টি পার্টিকেল আমরা আলাদা করি কিভাবে, পার্টিকেল আর অ্যান্টি পার্টিকেল আমরা আলাদা করি যে তোমার এখানের মধ্যে কি থাকবে, একটা হলো ম্যাটার, যে ম্যাটারের একটা সার্টেন চার্জ, তো ম্যাটার আর অ্যান্টি ম্যাটার, ঠিক আছে, অ্যান্টি পার্টিকেলের চার্জটা কি হবে, যদি ম্যাটারের কোনো চার্জ থাকে, হ্যাঁ নরমাল ম্যাটারের যদি কোনো চার্জ থাকে, তার অ্যান্টি ম্যাটারের চার্জটা কি হবে, তার অপোজিট হবে। ওকে, তার অ্যান্টি ম্যাটারের চার্জটা কি হবে, এটা তার কেন? এই জিনিসটা কেন, এখানের মধ্যে তারা ওরকম পার্টিকেল অ্যান্টি পার্টিকেলের পেয়ার গুলো এরকম করে ক্রিয়েট করছে। ওকে, যে তাদের ম্যাস সেম, ওকে তাদের ম্যাস সেম, কিন্তু তাদের কি চার্জটা হলো অপোজিট। সো এইভাবে করে পার্টিকেল আর অ্যান্টি পার্টিকেল এরকম করে আমাদের সিগনিফাই করা, বুঝছো? হ্যাঁ, এটাই আমার কোয়েশ্চেন ছিল। আর ইলেকট্রন আর পজিট্রনের চার্জ সেম বাট সাইন গুলো ডিফারেন্ট, ওইটাই কোয়েশ্চেনটা ছিল আমার। হ্যাঁ, সাইন ডিফারেন্ট দেখেই তাদের ম্যাস সেম, চার্জের ভ্যালু সেম, কিন্তু চার্জের সাইন ডিফারেন্ট, এর জন্য তারা দুজন কি অ্যান্টি পার্টিকেল। এখন তুমি মনে করতে পারো কি, যে তোমার এখানের মধ্যে কি আছে, তোমার এখানের মধ্যে নিউট্রন আছে, নিউট্রনের অ্যান্টি পার্টিকেল হওয়া কি পসিবল নাকি? নিউট্রন তো নিউট্রাল পার্টিকেল, তো তার তো কোনো চার্জ নাই, তো তাহলে তার অ্যান্টি পার্টিকেল কি এক্সিস্ট করা পসিবল? ইয়েস, এক্সিস্ট করা পসিবল। কেন? বিকজ নিউট্রন ইজ অ্যাকচুয়ালি মেড আপ অফ হোয়াট? নিউট্রন ইজ অ্যাকচুয়ালি মেড আপ অফ 3 কোয়ার্কস, আপ ডাউন ডাউন, তাই না? নিউট্রন কি দিয়ে বানানো? 3টা কোয়ার্ক দিয়ে বানানো, যে আপ ডাউন ডাউন, এই 3টা কোয়ার্ক দিয়ে বানানো। তো তাহলে অ্যান্টি নিউট্রনের চার্জ 0, ভালো কথা, কিন্তু অ্যান্টি নিউট্রনের কম্পোজিশন কি হবে, অ্যান্টি আপ অ্যান্টি ডাউন অ্যান্টি ডাউন, ঠিক আছে? অ্যান্টি নিউট্রনের কম্পোজিশনটা কি হবে, কোয়ার্কের অ্যান্টি আপ অ্যান্টি ডাউন অ্যান্টি ডাউন। সো তাহলে ওভারঅল চার্জের ভ্যালু ঠিকই 0 আছে, কিন্তু তার কোয়ার্কের কম্পোজিশন গুলো হলো ডিফারেন্ট। তো তাহলে তার ব্যারিয়ন নাম্বার, নিউট্রন একটা ব্যারিয়ন না? ব্যারিয়ন কাকে বলি? ব্যারিয়ন তাদেরকে বলি যারা নাকি 3টা কোয়ার্ক দিয়ে বানানো। ওকে, ব্যারিয়ন তাদেরকে বলি যারা নাকি 3টা কোয়ার্ক দিয়ে বানানো। আর মেজন কাদেরকে বলি? মেজন তাদেরকে বলি যারা নাকি একটা কোয়ার্ক আর একটা অ্যান্টি কোয়ার্ক দিয়ে বানানো, ঠিক আছে? তো ওইসব জিনিস আমরা আবার রিভিউর সময় তখন দেখবো। তো
নিউট্রন আর অ্যান্টি নিউট্রন তারা দুজনেই নিউট্রাল পার্টিকেল, কিন্তু তাদেরও অ্যান্টি পার্টিকেল কিভাবে এক্সিস্ট করতেছে, তাদের অন্য যেসব কম্পোজিশনের কাজগুলা বা তাদের স্পিন ডিরেকশন গুলা এইসব জিনিসগুলা কি হয়, আলাদা হয়। ওকে, সো চার্জ অপোজিট চার্জ যদি থাকে তো তাহলে অ্যান্টি পার্টিকেলের চার্জ হবে অপোজিট, আর চার্জ যদি না থাকে অন্য জিনিসগুলোর মধ্যে কোনো একটা অ্যাটলিস্ট কি থাকতে হবে, ডিফারেন্স থাকতে হবে, আর নাহলে তো পার্টিকেল আর অ্যান্টি পার্টিকেলের কোনো ডিফারেন্সই হইলো না। বুঝছো আরিফিন? বুঝতে পেরেছি। ওকে, সো তাহলে এখানের মধ্যে কাজটা কি বলতেছে, the exact exposure to nuclear radiation that any individual will receive from their environment will depend on where they are and how long they have been there. যে তুমি মনে করো এমন একটা জায়গায় এক্সপোজ আছো আর এমন একটা জায়গায় থাকো যে যেখানের মধ্যে কি, যেখানের মধ্যে অনেক বেশি ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন। ওকে, আবার আরেকজন তোমার কোন একটা ফ্রেন্ড এরকম জায়গায় থাকে যেখানে তার ব্যাকগ্রাউন্ড রেডিয়েশনের ভ্যালুটা অনেক কম। ওকে, তো এখন তুমি বেশি এক্সপোজারে থাকবা, সো তাহলে তোমার বডির ভিতরে ওই রেডিয়েশনের ইফেক্টটা বেশি কাজ করবে। ওকে, আর যে নাকি ওরকম কম রেডিও অ্যাক্টিভিটি ওর কম ব্যাকগ্রাউন্ড রেডিয়েশনের এরিয়াতে থাকে, তো তার জন্য কি হবে, বডির ইফেক্ট কম হবে। তুমি একটা জায়গায় আসো, এখন তুমি আসো, ওই ফ্রেন্ডটা মনে করো কয় বছর পরে দেন তোমার সাথে শিফট করলো, কিন্তু তুমি তো বেশি দিন ধরে ওখানে আসো, সো তাহলে তোমার বডির ভিতর অলরেডি ওটা অনেক বড় একটা ইফেক্ট অলরেডি এনে ফেলছে না। তো তাহলে ওই জিনিসটা যে এন্ড হাউ লং দে আর দেয়ার, যে কতদিন ধরে তারা ওই রকম জায়গায় আছে আর কি। ওকে, এখন কি বলতেছে, দিস ইজ বিকজ ডিফারেন্ট এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস কন্ট্রিবিউট টু দ্য লোকাল লেভেলস অফ ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন অন আর্থ। Approximately half background radiation is from naturally radioactive gases which are in the atmosphere, particularly radon. Radon is produced in the decay of uranium ore present in rocks. যেটা বলছিলাম যে আমাদের ইগনিয়াস মেটামরফিক রক গুলাতে ইউরেনিয়াম থাকে, ইউরেনিয়াম আলফা ডিকে করে, ইউরেনিয়াম আলফা ডিকে করার পর দেন থোরিয়াম হয়, থোরিয়াম আবার আলফা ডিকে করে, থোরিয়াম আলফা ডিকে করার পরে রেডিয়াম ফর্ম করে। ঠিক আছে, রেডিয়াম এরপর আলফা ডিকে করার পরে দেন কি জানি ফর্ম করে, ওটা পোলোনিয়াম মোস্ট প্রবাবলি। ঠিক আছে, ওই জিনিসটা আমার দেখা লাগবে যে ওইটা থেকে পোলোনিয়াম ফর্ম করে, দেন ওইটা আবার আলফা ডিকে করার পর রেডন ফর্ম করে, দেন এই রেডনের ডিকে শেষ হওয়ার পরে কি ফর্ম করে, রেডনের ডিকে এটা শেষ হওয়ার পরে দেন ফাইনালি লেড ফর্ম করে। লেড যা ফাইনালি কি হয়, লেড ইজ আ স্টেবল এলিমেন্ট, তো তাইলে তখন যে আর তার কোনো কি হয় না, ডিকে হয় না। ওকে, তো এইখানের মধ্যে তোমাদের পিরিয়ডিক টেবিলে, তোমাদের কেমিস্ট্রির পিরিয়ডিক টেবিলে বলো বা অন্য যে কোনো ইন্টারনেট থেকে ডাউনলোড করা পিরিয়ডিক টেবিলের মধ্যে দেখবা তুমি যে কি থাকে, পিরিয়ডিক টেবিলের মধ্যে ওখানের মধ্যে পাবা তুমি যে পিরিয়ডিক টেবিলের ওখানের মধ্যে দেখবা অ্যাটমিক নাম্বার 83 এর বেশি। হ্যাঁ, অ্যাটমিক নাম্বার যখন নাকি 83 ক্রস করে যায় ওই এলিমেন্ট গুলার দেখবা ম্যাস নাম্বারের মধ্যে ব্র্যাকেট দেওয়া আছে, বা ওই এলিমেন্ট গুলার মধ্যে রেডিও অ্যাক্টিভ সাইন দেওয়া আছে। সো তাহলে ওই জিনিসটার রিজনটা কি, ওই জিনিসটার রিজনটা হলো যে দেখা গেছে কি, দেখা গেছে যে অ্যাটমিক নাম্বার 83 এর বেশি যাদের, হ্যাঁ, যেই সব এলিমেন্টারি অ্যাটমিক নাম্বার মোর দেন 83 তারা ন্যাচারালি কখনো কি থাকতে পারে না, তারা ন্যাচারালি কখনো স্টেবল থাকতে পারে না। ওকে, তারা ন্যাচারালি কখনো স্টেবল থাকতে পারে না, দে আর ইনহেরেন্টলি রেডিও অ্যাক্টিভ। সো তাহলে তারা আলফা ডিকে করে করে কি করতে চায়, তারা আলফা ডিকে করে করে আবার স্টেবল হইতে চায়। যে নাকি আনস্টেবল সে কি করতে চাবে, স্টেবল হইতে চাবে না। সো একজন আনস্টেবল, আনস্টেবল কেন, বিকজ তার মধ্যে এনার্জি অনেক বেশি, এক্সেস অ্যামাউন্ট অফ এনার্জি আসে। এখন এই আনস্টেবিলিটির ব্যাপারটা এটা কিন্তু ও লেভেলসে তোমাদেরকে একটু ডিটেইলে বলছিলাম। এই জিনিসটা এখানের মধ্যে স্টুডেন্ট বুকের মধ্যে অনেক সুন্দর করে লেখা আছে যে আনস্টেবিলিটি অ্যাকচুয়ালি কেন অ্যারাইজ করছে, যে নিউক্লিয়ার বাইন্ডিং এনার্জি রিলেটেড আমাদের এক্সপ্লেনেশন আছে। বুঝছো, যে নিউক্লিয়ার বাইন্ডিং এনার্জি আর ইলেকট্রিক রিপালশন এইসব জিনিস নিয়ে আমাদের একটা এক্সপ্লেনেশন আছে। তো ওই জিনিসটা আমরা এখানের মধ্যে থেকে দেখবো, যে এখানের মধ্যে নিউক্লিয়ার বাইন্ডিং এনার্জির ক্যালকুলেশন এই ওয়ার্ড এক্সাম্পলের মধ্যে দেওয়া আছে। সো এখানের মধ্যে থেকে দেখবো যে অ্যাকচুয়ালি আমাদের একটা নিউক্লিয়াস, যে তোমাদেরকে এটা তো কোশ্চেন আমি ফার্স্ট ইয়ার দিকের ক্লাসগুলোতেই করছিলাম, যে তোমার একটা নিউক্লিয়াস কি দিয়ে বানানো, তোমার একটা নিউক্লিয়াস প্রোটন আর নিউট্রন দিয়ে বানানো। ভালো কথা, আচ্ছা ঠিক আছে, প্রোটন আর নিউট্রন দিয়ে বানানো। তো এখন প্রোটন পজিটিভ চার্জ, নিউট্রনের কোনো চার্জ নাই। আচ্ছা ঠিক আছে, ভালো কথা। তো এখন আমরা একটা জিনিস কি জানি, প্রোটন প্রোটন রিপেল করবে, তাই তো। এখন নিউক্লিয়াস এত ছোট একটা জিনিস, এটার মধ্যে যে প্রোটন গুলা নিজেদের সাথে নিজেরা রিপেল করতেছে। হ্যাঁ, এই যে প্রোটন গুলা নিজেদের সাথে নিজেরা রিপেল করতেছে। সো তাহলে কি নিউক্লিয়াসটা ভেঙে যাওয়ার কথা না,
যে তারা এরকম রিপেল করে করে কি করার কথা, নিউক্লিয়াসটাকে স্প্লিট করে ফেলার কথা, নিউক্লিয়াসটা তার স্ট্রাকচার ধরে রাখতে পারার কথা না। সো তাহলে এই ইলেকট্রিক রিপালশন বিটুইন দা পজিটিভলি চার্জ প্রোটনস, এই যে প্রোটনগুলো নিজেরা পজিটিভলি চার্জ, তাদের এই রিপালসিভ ফোর্সটাকে ব্যালেন্স করার জন্য কি লাগবে, অন্য একটা এক্সটার্নাল কোনো ফোর্স লাগবে না যে এই নিউক্লিয়াসটাকে ধরে রাখার জন্য। তো ওই ফোর্সটাই কোন জায়গা থেকে আসে, যে নিউক্লিয়ার বাইন্ডিং এনার্জি থেকে আসে। এখন এই নিউক্লিয়ার বাইন্ডিং এনার্জির এখানের মধ্যে কাজটা কি, নিউক্লিয়ার বাইন্ডিং এনার্জির এখানের মধ্যে কাজটা হলো যে প্রোটন আর নিউট্রন তারা নিজেদের ম্যাসটাকে স্যাক্রিফাইস করে, তারা নিজেদের একটু একটু করে ম্যাস তারা কিসে কনভার্ট করে, এনার্জিতে কনভার্ট করে। দ্য mass of protons and neutrons are converted into এনার্জি, যে এনার্জিটা কি করবে, বাইন্ডিং এনার্জি দিবে, যে বাইন্ডিং এনার্জিটা নিউক্লিয়াসটাকে তার জায়গা মতো হোল্ড করে রাখার কাজটা করবে। কিন্তু তোমার যদি নিউক্লিয়ার এনার্জি অর ইলেকট্রিক্যাল রিপালশন যে কোনো একটা বেশি বা কম হয়, সো তাহলে তখন একটা ইনস্টেবিলিটি দেখা দিবে। তো তখন যা কি হবে, ওই এলিমেন্টটা হবে আনস্টেবল অর ওই অ্যাটমটা হবে আনস্টেবল। সো তখন ওই আনস্টেবল অ্যাটমটা কি করতে চাবে, স্টেবল হওয়ার জন্য এক্সেস যে এনার্জিটা আছে ওই এক্সেস এনার্জিটা রিলিজ করতে চাবে। তো ওই এক্সেস এনার্জিটা যে রিলিজ করে, ওই এক্সেস এনার্জিটাই রিলিজ করে কি ফর্মে, রেডিয়েশনের ফর্মে, যে আলফা বেটা গামা যখন যার যে রেডিয়েশন সুটেবল হয় ওই ফর্মে সে কি করে, ওইটা রিলিজ করে, যেন সে তাড়াতাড়ি কি করতে পারে, যেন সে তাড়াতাড়ি স্টেবিলিটি রিচ করতে পারে। ওকে, তো এখানের মধ্যে আমাদের একটা স্টেবিলিটি ব্যান্ডের একটা জিনিস ছিল, যে স্টেবিলিটি ব্যান্ডের এখানের মধ্যে একটা জিনিস কি ছিল, এটা আমি নোটপ্যাডের মধ্যে ফার্স্টে ড্র করে দেখাই। ওকে, এখন এখানের মধ্যে আমরা হেডিং দেই কি, নিউক্লিয়ার ফিজিক্স। এখন এখানের মধ্যে নিউক্লিয়ার ফিজিক্স, এখানের মধ্যে দেখি আমরা ফার্স্টে অ্যাক্সিসটা ড্র করি। ওকে, সো y অ্যাক্সিস এ হলো নাম্বার অফ নিউট্রন আর x অ্যাক্সিস এ হলো নাম্বার অফ প্রোটন। এটাকে আমরা বলি nz ডায়াগ্রাম। হ্যাঁ, এটাকে আমরা বলি nz ডায়াগ্রাম। তো এখন এটা দেখতে বেসিক্যালি এমন থাকে, এটা একটা ব্যান্ডের মতো আর কি, ঠিক আছে। ব্যান্ড মানে একটা সার্টেন থিকনেস ওয়ালা একটা জিনিস, ঠিক আছে। তো এখন এরকম একটা ব্যান্ড আছে, ভালো কথা। এখন এখানের মধ্যে ভ্যালু গুলা কত, z মানে হলো প্রোটন নাম্বার। তো এখন এখানে অ্যাটমিক নাম্বার 83 পর্যন্ত স্টেবিলিটি ব্যান্ডটা থাকে। ওকে, তো এখন এখানের মধ্যে কাজটা কি দেখা গেছে, যে স্টেবিলিটি ব্যান্ডের বাইরে, হ্যাঁ স্টেবিলিটি ব্যান্ডের বাইরে এখানে যায় কি হয়, আলফা ডিকে, যেই সব এলিমেন্টের অ্যাটমিক নাম্বার গ্রেটার দ্যান 83, হ্যাঁ যেসব এলিমেন্টের অ্যাটমিক নাম্বার গ্রেটার দ্যান 83 ওইসব এলিমেন্ট কি করবে, আলফা ডিকে দিবে। দেন এইখানের মধ্যে এই স্টেবিলিটি ব্যান্ডের উপরে বেটা মাইনাস ডিকে, হ্যাঁ স্টেবিলিটি ব্যান্ডের উপরে যেসব এলিমেন্ট গুলি পড়ে বা যেসব অ্যাটম গুলি পড়ে ওগুলা কি বেটা মাইনাস ডিকে দেয়, যে তোমরা ও লেভেলস এ নরমালি যে বেটা ডিকে পড়ে আসতো ওই ডিকে আর কি। ওকে, আর যারা নাকি স্টেবিলিটি ব্যান্ডের নিচে থাকে তারা বেটা প্লাস ডিকে দেয় অর পজিট্রন ডিকে দেয়। ওকে, পজিট্রন ডিকে হয়। আর এটাকে আমরা নামটা কি বললাম, দিস ইজ দা স্টেবিলিটি ব্যান্ড, দিস ইজ দা স্টেবিলিটি ব্যান্ড। ওকে, সো হাউ ডাজ দিস ওয়ার্ক, যে মনে করো তুমি একটা সার্টেন প্রোটন নাম্বার একটা সার্টেন নিউট্রন নাম্বার প্লট করলা, দেন সে কি করলো, সরি এটা গ্রিন কালার ছাড়া অন্য কালার দিয়ে প্লট করি। ওকে, সো তাহলে তোমার প্লটটা যে এখানের মধ্যে পড়লো, কিসের মধ্যে পড়লো, স্টেবিলিটি ব্যান্ডের মধ্যে পড়ছে না, সরি এটা তো ওই বরাবর রাখিনি। ওকে, সো এখন এটা কি করছে, স্টেবিলিটি ব্যান্ডের মধ্যে পড়লো। এখন স্টেবিলিটি ব্যান্ডের মধ্যে পড়া মানে কি, দিস অ্যাটম, যে এই অ্যাটমিক নাম্বার আর এই নিউট্রন নাম্বার, যে প্রোটন নাম্বার এত আর নিউট্রন নাম্বার এত, এটা থাকলে পরে তখন কি করবে, প্রোটন নাম্বার এটা আর নিউট্রন নাম্বার এটা থাকলে পরে তখন সে স্টেবিলিটি ব্যান্ডের মধ্যে পড়তেছে, which means it is stable, তার রেডিও অ্যাক্টিভিটির প্রপার্টি নাই, সে আলফা বেটা গামা এসব দিকে দিবে না। ওকে, হোয়াট ইফ দিস হ্যাপেন্স, যে আমরা প্রোটন নাম্বার এইটাই আছে, নিউট্রন নাম্বার বেড়ে গেল, তো এখন নিউট্রন নাম্বার বেড়ে সে কি করছে, স্টেবিলিটি ব্যান্ডের উপরে। তো এখন স্টেবিলিটি ব্যান্ডের উপরে কি মানে কি, স্টেবিলিটি ব্যান্ডের বাইরে।
তো স্টেবিলিটি ব্যান্ডের বাইরে মানে কি, সে স্টেবল নাকি আনস্টেবল? আরাফ, আনস্টেবল। আনস্টেবল। সো তাহলে এখানের মধ্যে কাজটা কি করবে, তার আনস্টেবিলিটিটা কেন, তার এক্সেস কি আছে, নিউট্রন আছে, তো সে কি করতে চাবে, তার নিউট্রন নাম্বার কমাইতে চাবে আর প্রোটন নাম্বার বাড়াইতে চাবে, তাই তো? সে তার স্টেবিলিটিটা পাওয়ার জন্য প্রোটন নাম্বার বাড়াইতে চাবে, নিউট্রন নাম্বার কমাইতে চাবে। সো তখন সে কি করে, বেটা মাইনাস দিকে দেয়। ওকে, আর যদি মনে করো যে সেম প্রোটন নাম্বার কিন্তু নিউট্রন হলো তার কম, ওকে, সেম প্রোটন নাম্বার কিন্তু তার নিউট্রন হলো কম আছে, সো তাহলে সে স্টেবিলিটি ব্যান্ডের নিচে, স্টেবিলিটি ব্যান্ডের বাইরে হওয়া মানে আনস্টেবল। ওকে, তো তখন বাইরে হওয়া মানে এখন কোন জায়গায় কেমন টাইপের ডিকে দিবে ওই জিনিসগুলো লেখা আছে। সো এখন এখানের মধ্যে গামা রেডিয়েশন যে রিলিজ করে, গামা রেডিয়েশন কিন্তু কোনো জায়গায় লেখা নাই, আছে সাথে গামা রেডিয়েশনের কথাটা? তো গামা রেডিয়েশনের জিনিসটা লেখা নাই কেন? বিকজ আলফা ডিকে হোক বেটা ডিকে হোক সাথে এক্সট্রা কিছু এনার্জি তারা কি করে, গামা রেডিয়েশনের ফর্মে এরকম রিলিজ করে। এমন কোন রেডিও অ্যাক্টিভ ডিকে তুমি পাবা না যে নাকি শুধু গামা রেডিয়েশন ছাড়বে। হ্যাঁ, এমন কোন রেডিও অ্যাক্টিভ ডিকে নাই যেটা কি করবে, শুধু গামা রেডিয়েশন ছাড়বে। সে কি করে, আলফার সাথে গামা ছাড়ে, বেটার সাথে গামা ছাড়ে, যে বেটা প্লাস হোক মাইনাস হোক ওটার সাথে গামা ছাড়বে, কিন্তু শুধু গামা রেডিয়েশন রিলিজ করবে এমন আমাদের কোনো কি নাই, রেডিও অ্যাক্টিভ ডিকে হয় না। ওকে, সো গামা রেডিয়েশন অ্যাকচুয়ালি অ্যাকম্প্যানিড থাকে ইদার উইথ আলফা অর বেটা ডিকে। বুঝতে পারছো? সো তাহলে এটা হলো মেইন একটা কাজ। এখন আজকের অ্যাকচুয়ালি আমাদের ইন্ট্রোডাকশনের মধ্যে এইগুলা জিনিসই ছিল ফর ও লেভেলস, যে ও লেভেলস এ যেসব জিনিসের আমাদের রিক্যাপ করার দরকার ছিল। আমরা নেক্সট ক্লাস থেকে অ্যাক্টিভিটির একটা ফর্মুলা নিয়ে ফার্স্টে ডেসক্রাইব করার পর ওটা রিলেটেড কয়টা জিনিস ম্যাথ দেখবো, এন্ড তোমাদেরকে যেটা দিছে যে ইন্টারনাল এনার্জি চ্যাপ্টারের ওখানে যে গ্যাস ল গুলা, ওই গ্যাস ল গুলার ওই চেক পয়েন্ট কোশ্চেন গুলি তোমরা কমপ্লিট করবা। ঠিক আছে ওয়ামা, বুঝতে পারছো? জি ভাইয়া। ওকে, সো তাহলে আজকের ক্লাস আমরা এখানে শেষ করবো আর কি। ঠিক আছে, আল্লাহ হাফেজ। ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম।